আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিল ইরান। রোববার এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে দেশটির পার্লামেন্ট। এদিকে দেশটিতে হামলার লক্ষ্য সরকার পরিবর্তন নয় বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিটার হেগসেথ। রোববার সন্ধ্যায় ইরানের কয়েকটি অঞ্চলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েল। দেশটিতে মার্কিন হামলার নিন্দা জানিয়েছে চীন। এছাড়া ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামদানি প্রত্যয়ের রিপোর্টে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের দুই প্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত গড়ালো 10 দিনে। ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে রোববার মার্কিন হামলার পর এ সংঘাতে তৈরি হয়েছে বিশ্বশক্তিগুলোর জড়িয়ে পড়ার আশঙ্কা। পারমাণবিক কেন্দ্রগুলোতে মার্কিন হামলার জবাবে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল তেহরান। বিশ্বের মোট জ্বালানি তেলের 20% পরিবহন হয় এ প্রণালী দিয়ে। রোববার দেশটির সংসদ নীতিগতভাবে এ সিদ্ধান্তে ঐক্যমতে পৌঁছেছে। এতে বিশ্বজুড়ে বড় আর্থিক রদবদলের আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান পাল্টা হামলা চালালে সেটি তাদের জন্য মস্ত বড় ভুল হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। অন্যদিকে মার্কিন হামলার লক্ষ্য খামিনির শাসনের রদবদল নয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিটার হেগসেথ। ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে চীন। রোববার এক বিবৃতিতে দুপক্ষকে যুদ্ধবিরতিতে পৌঁছানোর আহ্বান জানায় বেইজিং। এদিকে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক সংলাপের মাধ্যমে স্থিতিশীলতা ফেরাতে আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোববার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে এ আহ্বান জানান তিনি। ইরানের মধ্যাঞ্চলে ইয়াজদ প্রদেশে আবারও হামলা করেছে ইসরায়েল। ইরানের স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে। তবে এখনও হতাহতের তথ্য জানা যায়নি। সামদানি প্রত্যয়, আরটিভি। মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালানোয় বিশ্ব মহলে চলছে সমালোচনার ঝড়। নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলা, কিউবা ও মেক্সিকোর নেতারা। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। এদিকে যুক্তরাষ্ট্রের হামলায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়েছে ব্রিটেন ও অস্ট্রেলিয়া। বিস্তারিত অর্ণব প্রসাদের রিপোর্টে। আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলা সফল হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উচ্ছ্বাস প্রকাশ করলেও নিন্দা জানিয়েছে অনেক দেশ। ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। হামলার কারণে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলেও শঙ্কা জানান তিনি। সরাসরি যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা না জানালেও সৌদি আরব ইরানের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে সৌদি পররাষ্ট্র দপ্তর। উদ্বেগ প্রকাশ করেছে কাতার, ওমান ও ইরাকও। এদিকে যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়ে দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল। নিন্দা জানিয়েছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে বিরাজমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়েছে ব্রিটেন ও অস্ট্রেলিয়া। ইরানের পারমাণবিক হুমকি প্রশমনের জন্যই যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। পাশাপাশি স্টারমার দেশটিকে আলোচনার টেবিলে বসার অনুরোধ জানান। এদিকে ইরানের পরমাণু কার্যক্রম আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ বলে উল্লেখ করেছে অস্ট্রেলিয়া। অর্ণব প্রসাদ, আরটিভি। ফিরছি দেশের খবরে।
চীন সফরে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের একথা বলেন তিনি। বিএনপি মহাসচিব জানান, 5 দিনের এই সফরে চীনের কমিউনিস্ট পার্টির উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে তাদের বৈঠক হবে। চীনের অর্থনৈতিক শক্তি কাজে লাগাতে পারলে বাংলাদেশও অর্থনৈতিকভাবে উপকৃত হবে। এদিকে এয়ার চায়না এয়ারলাইন্সের একটি বিমানে রাত 10:15টায় ঢাকা ছাড়ে মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে বিএনপির 9 সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। আমন্ত্রণে চীন বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্কের 50 পার্টির আমন্ত্রণে চীন এখন অনেক বড় অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী একটা দেশ এবং চীনের এই অর্থনৈতিক যে শক্তি, এই শক্তিকে আমরা যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমরা উপকৃত হব। আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন আমরা সেটাকে সহযোগিতা নিতে পারব। পারস্পরিক মর্যাদার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে আমরা এই সম্পর্ককে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর দেখতে চায় যুক্তরাষ্ট্র। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে দেশে নিযুক্ত মার্কিন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন এমন মন্তব্য করেছেন। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন আনতে হবে। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। রোববার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স ট্রেসি অন জ্যাকবসন। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে যোগ দেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও আন্তর্জাতিক কমিটির সদস্য শামা ওয়ায়েদ। লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের মাধ্যমে বাংলাদেশের রাজনীতির ইতিবাচক পরিবর্তনের কথা উল্লেখ করেন ট্রেসি এন। পরে সংবাদ সম্মেলনে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ নিয়ে সবার মধ্যেই স্বস্তি ফিরেছে। বলেন, যেসব বিষয়ে একমত হবে সেগুলোর সংস্কার হবে, আর দ্বিমতের বিষয়গুলো জনগণের মতামতে হবে। মতপার্থক্য থাকবে, যে বিষয়গুলোতে ঐক্যমত হবে সেটা নিয়ে আমরা এগিয়ে যাব, এটাই তো সিদ্ধান্ত। এটা ডক্টর ইউনূস সাহেবও বলেছেন, তারেক রহমান সাহেবও বলেছেন, সবাই মধ্যে একটি ধারণা ঐক্যমতের ব্যাপার আছে। ভিন্ন মত থাকবে, এটা তো নিশ্চিতভাবে থাকবে, এটা নিয়ে কোনো এই জন্য তো আমরা বিভিন্ন দল করি, তাই না? আর একমত হয়ে গেলে তো আমরা বাকশাল করব, তাদের নির্বাচনী ম্যানিফেস্টো নিয়ে জনগণ সিদ্ধান্ত দেবে। এখানে তো আমরা 50টা দল মিলে বাংলাদেশের মানুষ তো আমাদেরকে সেই সিদ্ধান্ত দেওয়ার জন্য বলে নেই। আমরা যে ঐক্যমত হলে ঠিক আছে, তার বাইরে যদি কিছু হয় সেটা জনগণের কাছে নিয়ে যেতে হবে আগামী নির্বাচনে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে হবে, নতুন উদ্ভাবনী চিন্তা কাজে লাগিয়ে হাঁটতে হবে আলোর পথে। যা কিছুই আমরা এই জাতির জন্য রেখে যেতে পারতেন আমাদের পূর্বসূরি এবং আমরা পারব, সেটার দিকে আমাদেরকে নজর দিতে হবে। কি আমরা পারিনি সেটা হচ্ছে আমাদের অতীত, কি আমরা পারব সেটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ, কি আমরা করব সেটা হচ্ছে বর্তমানের প্ল্যাটফর্ম। এখানে আমরা দাঁড়িয়ে আছি। জাতি গঠনের শিক্ষার্থীদের নিয়ে সম্মিলিতভাবে বিএনপি কাজ করবে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। কালচারে ব্রিটিশ। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। সংবিধান লঙ্ঘন করে দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে অনিয়মের কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন, নুরুল হুদা, হাবিবুল আউয়াল, অন্যান্য কমিশনার ও সচিব সহ 19 জন এবং অজ্ঞাতনামা 65 জনের বিরুদ্ধে শেরেবাংলা থানায় মামলা করেছে বিএনপি নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খান এ মামলা করেন। আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে অভিযোগ জমা দেন সালাউদ্দিন খান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক নেতা আপনার শরীফুল ইসলাম 2014 এবং 2018 এবং 2024 সালের যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, এই যে 3টা যে নির্বাচন কমিশনাররা তারা বাংলাদেশ সংবিধান লঙ্ঘন করে যে নির্বাচনটা তার করেছে, প্রধান নির্বাচন কমিশনের সাথে যারা অন্যান্য নির্বাচন কমিশনারদের এই যে অভিযোগটা আমরা দিলাম, ওনারা ওটা আইনগত ব্যবস্থা নেবেন। এখন আমরা যেহেতু তারা সংবিধান লঙ্ঘন করে ফৌজদারি দণ্ডবিধি অপরাধ করেছে, এই কারণের জন্য তাদের বিরুদ্ধে আমরা মামলা করার সেই এজাহারের মধ্যে 19 জনকে আপনার নাম ধরে উল্লেখ করেছি।
সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আটক করেছে পুলিশ। সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে আটক করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের ডিসি ময়দুল তথ্য নিশ্চিত করেছেন। বলেন, কিছু লোক উত্তরা ৫ নম্বর সেক্টরে সাবেক সিইসির ভাড়া বাসা ঘেরাও করে রেখেছিল। তারা তার নিরাপত্তার জন্য পুলিশ পাঠিয়ে তাকে কাস্টডিতে নেয়। তিনি আরও জানান, নুরুল হুদার বিরুদ্ধে শেরেবাংলা থানায় মামলা থাকায় তাকে শেরেবাংলা থানায় হস্তান্তর করা হয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে 2 মাস সময় বৃদ্ধির পর আজ শেষ হলো রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের সময়। শেষ দিনে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে আবেদন জাতীয় নাগরিক পার্টি সহ বেশ কয়েকটি দল। শাপলা প্রতীকে দলের নিবন্ধন চাইল এনসিপি। দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বললেন, জনগণের ভোটে সরকার গঠন করে ফ্যাসিবাদের সমাপ্ত করবে এনসিপি। এর আগে সকাল থেকে আবেদন নিয়ে কমিশনে আসতে থাকে বিভিন্ন রাজনৈতিক দল। হাতি প্রতীক নিয়ে জনতা পার্টি বাংলাদেশ, চাবি প্রতীকে জনতার দল, বাংলাদেশ জাগ্রত পার্টি, সার্বভৌমত্ব আন্দোলন, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি, জাতীয় বিপ্লবী পরিষদ, দেশ জনতা পার্টি সহ আবেদন করেছে বেশ কয়েকটি দল। 5 তারিখে গণ অভ্যুত্থানে বাংলাদেশের মানুষের জয় হয়েছিল। আগামীর পার্লামেন্ট ভোট ব্যাংকে এনসিপির শাপলা প্রতীকে পুরো বাংলাদেশের মানুষ জয় জয়কার করে দিবে। এনসিপির নেতৃত্বে নতুন সরকার গঠন হবে। ইনশাল্লাহ আমরা এই সরকার গঠন করেই বাংলাদেশে যে জরাজীর্ণ ফেসিবাদী যে বন্দোবস্ত রয়েছে এটাকে বিলোপ করে নতুন একটি সেটেলমেন্টের মধ্যে শক্তিশালী একটি বাংলাদেশ গঠন করব। বিধিমালায় যেসব শর্তের কথা বলা হয়েছে সেই সকল শর্ত প্রতিপালন করেই আমরা আবেদনপত্র জমা দিয়েছি। এটা নিবন্ধন বিধিমালার মধ্যে কিছু শর্ত আছে যেগুলো প্রতিপালন করা খুব কষ্টকর। আমরা প্রতীক চেয়েছি আনারস, কলম এবং ঘণ্টা। রাষ্ট্র সংস্কারের সুযোগ কোনোভাবে হাতছাড়া না করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার রাজধানীর একটি 5 তারকা হোটেলে বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে অংশ নিয়ে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানে রাষ্ট্র সংস্কারের জন্য যে সুযোগ তৈরি হয়েছে তা আর কখনো আসবে না। এ সুযোগ হারাতে দেয়া যাবে না। তিনি আরো বলেন, মানবতা বিরোধী অপরাধের বিচারে স্বাধীনভাবে কাজ করছে ট্রাইব্যুনাল। অপরাধীদের বিচারের বিষয়ে জাতি ঐক্যবদ্ধ আছে বলেও জানান তিনি। জুলাই অভ্যুত্থানে রাষ্ট্র সংস্কারের জন্য যে সুযোগ তৈরি হয়েছে তা আর কখনো আসবে না। এ সুযোগ হারাতে দেওয়া যাবে না। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমাদের অনেক দূর যেতে হবে। মানবতা বিরোধী অপরাধের বিচারে স্বাধীনভাবে কাজ করছে ট্রাইব্যুনাল। কালো টাকা সাদা করার বিধান না রেখে এবং সামাজিক খাতে 10,000 কোটি টাকা বরাদ্দ বাড়িয়ে পাশ হলো 2025-26 অর্থ বছরের বাজেট, যা উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া হয়। সচিবালয়ের সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ জানান, অনুমোদিত বাজেটের ফলে দেশে বিনিয়োগ বাড়বে এবং অর্থনীতি শক্তিশালী হবে। এ বিষয়ে আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদ বৈঠকে 2024-25 অর্থ বছরের সংশোধিত বাজেট ও সম্পূরক অধ্যাদেশ 2025 এবং প্রস্তাবিত 2025-26 অর্থ বছরের বাজেট অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়। এতে বরাদ্দ রাখা হয় 7,90,000 কোটি টাকা। বাজেটে সামাজিক খাতে প্রস্তাবিত 81,000 কোটি টাকা থেকে বাড়িয়ে 91,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। পরিচালন ব্যয় রাখা হয় 5,60,000 কোটি টাকা। জিডিপি প্রবৃদ্ধি 5.5, মূল্যস্ফীতি প্রাক্কলন করা হয়েছে 6.5%। পরিবর্তনের দুইটা মিডলি, তাই না? একটা হলো সামাজিক নিরাপত্তা, 81,297 কোটি টাকা ছিল, এটা 91,297 টাকা করেছে। 10,000 কোটি টাকা আমরা বৃদ্ধি করেছি। অর্থ উপদেষ্টা জানান, কঠিন সময়ে বাজেট অর্থায়ন চ্যালেঞ্জের, তবে অন্তর্বর্তী সরকারের উপর আস্থা থাকায় বিভিন্ন দাতা সংস্থা অন্তত $2.3 বিলিয়ন ঋণ দিয়েছে। ইতিমধ্যে এটা কিন্তু একেবারে হাল নাগাদ খবর যে অর্থায়ন যেটা এসছে, মেনলি এটা বাজেট সাপোর্ট প্রুফ যে আমাদের পারফরমেন্স সবার সম্মিলিত, ব্যবসায়ী বলুন, বিনিয়োগ বলুন, বাজেটে বহুল আলোচিত কালো টাকা সাদা করার বিধান তুলে দেওয়া হয়েছে। অপ্রদর্শিত আয় বন্ধে জমি ফ্ল্যাটের রেজিস্ট্রেশন ফি কমানো হচ্ছে বলে জানান অর্থ উপদেষ্টা। প্রথমত একটা ঢালাই ছিল 15 বছর, আমরা 18 পর বাদ দিয়ে দিই।
সেকেন্ড যেটা ছিল যে আমরা বলেছি যে একটু ভ্যালুয়েশন বেশি করে দেব, সেটা আমরা বলেছি আর দরকার নেই, ওটা একদম কমপ্লিটলি এটা আমরা প্রত্যাহার করে নিয়েছি। তবে রিটার্ন জমা না নিলে পরের বছর অতিরিক্ত 10% কর দিয়ে অপ্রদিশিত টাকার রিটার্ন জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে বলে জানান এনবিআর চেয়ারম্যান। রেগুলার ট্যাক্সের চেয়ে অনেক কম ট্যাক্স দিয়ে তারা পার পেত, সেটা আমরা এবার 5 গুণের মতো বাড়িয়ে দিয়েছিলাম। তারপরেও যেহেতু একটা বড় দাবি ছিল, স্যাররা যেটা ঠিক করলেন যেটা আমরা বিলুপ্ত করে দিয়েছি। এখন আর আমাদের আইনে কালো টাকা সাদার কোনো প্রভিশন নাই। অনুমোদিত বাজেটের কারণে দেশে বিনিয়োগ বাড়বে বলে আশা অর্থ উপদেষ্টার। ভবিষ্যতে যারা আসবেন তারা হয়তো আরেকটু রেশনালাইজ করবে, হয়তো কমবে না, কিন্তু ব্যয়গুলো কিন্তু আরো সাশ্রয়ী করবে, আরো বেটার করবে। চোখ ও হার্টের রোগীদের চিকিৎসা সামগ্রীতে বিশেষ সহায়তা দেওয়া হয়েছে বলেও জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। বিনিয়োগ ও কর আহরণে বিশাল ঘাটতি রাখায় অন্তর্বর্তী সরকারের বাজেট উচ্চাভিলাষী বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD। রাজধানীতে একটি হোটেলে বাজেট সংলাপ নিয়ে আলোচনায় এমন মতামত তুলে ধরে সংস্থাটি। এ সময় বাজেট পাশের প্রক্রিয়ায় মানুষের সম্পৃক্ততা নিয়ে হতাশার কথা জানান রাজনীতিবিদরা। রিপোর্ট করছেন জাহিদ রহমান। 2025-26 অর্থ বছরের বাজেট নিয়ে সংলাপের আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD। কম যাদের আয় তাদের উপরে কিন্তু করের যে ইনসিডেন্সটা আপাতনটা বেশি পড়বে উচ্চ আয়ের চাইতে। দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং মূল্যস্ফীতি কমানোই বাজেটের মূল চ্যালেঞ্জ বলে মনে করে সংস্থাটি। এইরকম একটা স্থবির অর্থনৈতিক অবস্থায় যখন আমরা রয়েছি, তখন ব্যক্তি খাতের প্রবৃদ্ধিটা হঠাৎ এত বেড়ে যাবে এক বছরের মাথায়, সেটা কিন্তু বোধগম্য না। এই জন্যই আমরা বলছি যে এখানে উচ্চাকাঙ্ক্ষার একটা প্রতিফলন দেখা যাচ্ছে। মে 2025 পর্যন্ত আমরা যদি অ্যাভারেজ যা ইনফ্লেশন দেখি, সেটা হচ্ছে 10% উপরে। তো সেখান থেকে যদি আপনি 6.5% আনতে হয়, তাহলে বেশ খানিকটা প্রচেষ্টা দিতে হবে। শিল্প খাতে গ্যাস বিদ্যুতের নাজুক পরিস্থিতির চিত্র তুলে ধরে বিনিয়োগের পরিবেশ নিয়ে সমালোচনা করেন বক্তারা। বাজেট প্রস্তাব আর অনুমোদনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন তারা। আপনি চুরি কমাইছেন, তাইলে ওই টাকাটা ইনজেক্ট করেন আমাকে পেট্রন করতে। আপনি LNG কিনেন ওই টাকা দিয়ে আমাদেরকে বাঁচানোর জন্য। আমি তো সরকারকে বলতে চাই, আমাকে একটু হেল্প করা কমাই দেন। হেল্প ইয়োরসেলফ। সব যাই টাকা বাইরে নিয়ে গেছে তা না, তাদের দেশীয় প্রপার্টিগুলি সরকার ইচ্ছা করলে বাজেয়াপ্ত করতে পারে। সরকার সেটা বাজেয়াপ্ত করে ডিফারেন্ট যারা ব্যাংক থেকে লোন নিয়েছে, যারা ইন্ডিভিজুয়াল, যারা এটা যেন ভুক্তভোগী, তাদের প্রত্যেকে আস্তে আস্তে প্রপোর্শনালি শোধ করতে পারে। শুধু বেতন বাড়ায় কিন্তু ওয়ার্কারদের সমস্যার সমাধান হবে না। এত ইনফ্লেশন এত হাই, we feel bad about that. ওয়ার্কারদের জন্য সত্যি একটা খুব ডিফিকাল্ট একটা টাইম যাচ্ছে। পলিটিক্যাল স্টেবিলিটি না থাকে, যদি একটা রাজনৈতিক স্থিতিশীলতা না থাকে, সেখানে বিনিয়োগ হবে না। এ সময় গায়েবী মামলা সংস্কৃতি ব্যবসার পরিবেশকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিচ্ছে বলেও অভিযোগ করা হয়। হয়রানি শব্দটা আরো জোরালোভাবে আমাদের আলোচনার মধ্যে, ব্যুরোক্রেসির সম্বন্ধে কমপ্লেইন, বিগার কমপ্লেইন ইজ অ্যাবাউট হয়রানি। দে হ্যাভ নো অ্যাপ্রিসিয়েশন অফ টাইম। জাহিদ রহমান, RTV, ঢাকা। করোনায় দেশে একদিনে 5 জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছর একদিনের সর্বোচ্চ। মারা যাওয়া 5 জনের মধ্যে 4 জন পুরুষ ও 1 জন নারী। তাদের মধ্যে 3 জন চট্টগ্রাম বিভাগের, 1 জন ঢাকা ও 1 জন রাজশাহী বিভাগের। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চলতি বছর করোনায় মারা গেছে 16 জন, যারা সবাই চলতি জুন মাসেই মারা গেছে। এদিকে 24 ঘন্টায় 621টি নমুনা পরীক্ষা করে 36 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। শনাক্তের হার 5.80%। বাংলাদেশ বিমান বাহিনীর প্রভোস্ট সপ্তাহ 2025-এর উদ্বোধন করা হয়েছে। বিমান বাহিনীর সদর দপ্তর প্যারেড গ্রাউন্ডে সম্মানিত বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি প্রভোস্ট পেশার বিমান সেনাদের শৃঙ্খলার আদর্শ স্থাপনের পাশাপাশি আইন প্রয়োগে পক্ষপাতিত্ব না করে ধৈর্য, বিচক্ষণতা ও নিঃস্বার্থভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন। অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনীর প্রধানরা, সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, BRTA ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ বিভিন্ন সংস্থার সদস্যরা। আপনারা অবগত আছেন যে বিমান বাহিনীর সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় প্রভোস্ট পেশার বিমান সেনাগণ অগ্রণী ভূমিকা পালন করে থাকে। এখন বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে
উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে প্রভোস্ট সপ্তাহ 2025-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। খেলার খবর, ক্রিকেট। দেশব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি টেস্ট ক্রিকেটকে এগিয়ে নিতে চান বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। রোববার রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে টেস্ট মর্যাদার 25 বছর পূর্তিতে দেশব্যাপী অনূর্ধ্ব 12 6-a-সাইড ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এমনটা জানান তিনি। এ সময় রাজশাহী রিজিয়নের মধ্যে প্রিমিয়ার লিগ চালু করার আশা ব্যক্ত করেন তিনি। এদিন টেস্ট মর্যাদার রজত জয়ন্তী উদযাপনে নানা আয়োজন করে বিসিবি। শনিবার খুলনা বিভাগীয় স্টেডিয়াম থেকে শুরু হয় এই আয়োজন, যা চলবে আগামী 28 জুন পর্যন্ত দেশের 7টি বিভাগে। 2000 সালে 26 জুন বিশ্ব ক্রিকেটের 10ম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে স্বীকৃতি পায় বাংলাদেশ। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।